গ্রামে বলে শুকনা মাটিতে মানুষ আছাড় খায়। এবং এই সরকার কিন্তু এই সরকার এই সময় যাওয়ার কথা ছিল না, এ সরকার চলে গিয়েছে। কিন্তু বিধির বিধান, রাজনীতিতে একটি কথা আছে যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। মানুষ সাজায় এক, বিধাতা করে আরেক। এটাই রাজনীতির করুণ পরিণতি। কিন্তু ৮০ দশকে যারা আমাদের নেতা ছিলেন, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রীর অপরাপর, আমরা সব দলের কর্মী ছিলাম, সবাই আমাদের নেতা ছিল, আমরা তাদের নেতা কর্মী ছিলাম। কিন্তু অনেক নেতাকে দেখেছি যে ভালো চপ্পল পরতে পারতেন না, তারা এখন বিমান কিনতে পারে। সেই কথাটি আপনার টকশোতে আমি উল্লেখ করেছি। এর বেশি তো বলার তখন সুযোগ ছিল না, তখন তো আয়নাগর ছিল। এই আয়নাগর কিন্তু নিষ্পত্তি হবে না। এই যে সরকার দেখছেন, সরকার যাবে সরকার, রাজা যায় রাজা আসবে, আয়নাগর আবার বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশের সংস্কার সব ক্ষেত্রে কোথায় না সরকার করবেন, বাংলাদেশের সব জায়গায় ইউনিয়ন করতে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, এবং সেখানে সব ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে বলেন, আনসার বলেন। আর এখন তো সবাই চাচ্ছে, সবাই দাবি করছে, কেউ কেউ আমরা যখন যা রাজনীতি করি, নির্বাচন দাবি করি, আনসার তার প্রমোশন চায়, সব দল প্রমোশন চাচ্ছে। সুতরাং কেউ অস্বস্তির মধ্যে আমরা আছি। সব হবার, সব সহার দেশ এবং সব হারাবার দেশ এই বাংলাদেশ। এই এই অবস্থাটা আমরা স্বাধীনতার পর সময় থেকে এবং দেখে আসছি রাজনীতি ক্ষেত্রে। আর বিশেষ ক্ষেত্রে এটা কারণ হচ্ছে রাজনীতি দিয়েই সব শুরু, রাজনীতি সব শেষ। আজকে বাংলাদেশের ৭২ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরশাদ সাহেব ব্যতীত বাকি যারা প্রেসিডেন্ট হয়েছেন সবাই কিন্তু হাতের পুতুল ছিল। যেভাবে নাচে তেমনি নাচে, পুতুল নাচের মতো রাষ্ট্রপতি নাচতেন। শাহাবুদ্দিন চুপ্পুর সাহেবের ব্যতিক্রম হওয়ার সুযোগ কোথায়? উনি শুধু এস আলম গ্রুপের বাণিজ্য করেন নাই। এই যে একটি বাংলাদেশ সবচেয়ে প্রতিষ্ঠিত একটি ব্যাংক, যেই ব্যাংকের সুনাম ছিল এবং যেই ব্যাংকের শেয়ার সৌদি আরবের ২৭% ছিল, সেই ব্যাংকটার উনি কি ছিলেন? ভাইস চেয়ারম্যান ছিলেন। এবং ওনার কর্মকার সহায়তার কারণেই এস আলম সাহেব এই ব্যাংক থেকে লুট করতে পেরেছেন, ব্যাংক হাত করতে পেরেছেন। এস আলম সাহেব কি শুধু একটি ব্যাংকই নিয়েছেন? উনি ১২টি বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান কুক্ষিত করেছেন। আর বিশেষ করে গত সরকার বিরোধী সরকার ছিল, সেই সরকার হীরক রাজাকেও কিন্তু হার মানিয়েছে। কিন্তু সবশেষে কথা হচ্ছে, আমরা যা রাজনীতি অবস্থা আছি বা ছিলাম, থাকবো, তার আমরা জানি না এবং বুঝতেও চাই না, এবং অতীত থেকে ফিরেও তাকাই না যে এক জীবনে এক লোকের জীবন কত দরকার। যেটা না বোঝার কারণে বারবার ৭২ পরবর্তী সময় ৭৫ পট পরিবর্তন, এবং আবার বলতে ৯০ সালে আমার নেতা এরশাদের ক্ষমতা হস্তান্তর, সেটা একটা অভ্যুত্থান ছিল। এবং ৯০ পরবর্তীতে যে আজকে বাংলাদেশে আসার আমরা যে দুঃখ অবস্থা, এত প্রাণ বৈষম্যের বাংলাদেশে দেখলাম, ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল, এবং এটা কিন্তু অল্পতেই মিট আপ করার সুযোগ ছিল। কিন্তু যখন মানুষ জীবনাবসান হয় অথবা বিপদে পড়ে, তখন তার সাথে তার ছায়া কিন্তু তার সাথে যুদ্ধ, তার সাথে প্রতারণা করে। গ্রামে বলে শুকনা মাটিতে মানুষ আছাড় খায়। এবং এই সরকার কিন্তু এই সময় যাওয়ার কথা ছিল না, এ সরকার চলে গিয়েছে। কিন্তু বিধির বিধান, রাজনীতিতে একটি কথা আছে যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। মানুষ সাজায় এক, বিধাতা করে আরেক। এটাই রাজনীতির করুণ পরিণতি। সেই পরিণতিটা যারা সবাই দেওয়ালে লেখার কথা বলে, যে দেওয়ালে লেখন পড়ে না, কিন্তু কেউ পড়ে না। আসার আগে বলে, তো যখন চেয়ারে বসে তখন কুর্সিকে শক্ত করে রাখার জন্য সব ব্যবস্থাই করে। এবং একই সময়ে দেখলে হীরক রাজা দেশে যে নাটকটা, সিনেমার মধ্যে আমরা দেখেছি,
রাজা নিজেও গিয়ে কিন্তু তার মূর্তিটাকে টেনে নামিয়ে দেয়। বিশেষ করে বাংলাদেশে আমরা যত কিছু বলি, আমরা একটা ধর্মীয় সেন্টিমেন্টে বিশ্বাস করি। আমরা বেলা শেষে আমরা মুসলমান, আমরা আজান দিই, আজানের পর নামাজে যাই। হিন্দু যারা তার পূজায় যায় এবং খ্রিস্টান তারা গির্জায় যায়। কিন্তু আমরা একটি লিবারাল কান্ট্রিতে বসবাস করি। কিন্তু পাশাপাশি এই যে উদ্ধতপনা, সব জায়গাতে পিতার নাম রাখতে হবে। পিতার নাম কি রাখতে পেরেছে? রাখতে পারেনি। সুতরাং এই যে রাখতে না পারার জন্য আপনারা কি তখন বলেছিলেন? আপনারাও তো কোনো না কোনো ভাবে এই সরকারের, মানে সেই সরকারের সাথেই ছিলেন। আমি অনেকবার আপনার এই টেবিলটাকে বলেছি, অনেকবার বলেছি যে এই সরকার শেষ সরকার না, এবং পরিণতি খারাপ হবে। এবং এইটাও সত্য। আপনার এখানে টকশোতে আমি বলেছিলাম, আপনার এখানে অন্য টকশোতে এসিটিভির গাজী বলেছিলাম যে বিএনপিতে এখন প্রেস ক্লাবের সামনে কিছু টিভি যায় না, কিছু মোবাইল ফোনের মাধ্যমে তাদের ছবি কালেক্ট করে 2-3 লোক মিছিল করতে পারে। এমন সময় আসবে, এটা অফ দ্য রেকর্ডে ছিল, আমার কোথায় কোনটা যায় না, বলেছি আমি, এসিটি অথবা গাজীর বসেছি। সেখানে আমলে কিন্তু সেই এদের মধ্যে 200 লোক থাকবে না। সেই পরিণতির কথা অবশ্যই বলেছিলাম, এবং সেটাও বলেছি যে আপনি কত বুক করবেন, এটাও বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 80 দশকে যারা আমাদের নেতা ছিলেন, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রীর অপরাপর, আমরা সব দলের কর্মী ছিলাম, সবাই আমাদের নেতা ছিল, আমরা তাদের নেতা কর্মী ছিলাম। কিন্তু অনেক নেতাকে দেখেছি যে ভালো চপ্পল পরতে পারতেন না, তারা এখন বিমান কিনতে পারে। সেই কথাটি আপনার টকশোতে আমি উল্লেখ করেছি। এর বেশি তো বলার তখন সুযোগ ছিল না, তখন তো আয়নাগর ছিল। এই আয়নাগর কিন্তু নিষ্পত্তি হবে না। এই যে সরকার দেখছেন, সরকার যাবে সরকার, রাজা যায় রাজা আসবে, আয়নাগর আবার বাংলাদেশে ফিরে আসবে। সুতরাং ফিরে না আসার জন্য কালচারটা আমরা কতটুকু করতে পারবো? বিএনপি আওয়ামী লীগ বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পর চিত্রটা কি আমরা দেখলাম সারা বাংলাদেশে? আর এই যে থানাগুলো যেভাবে লুটপাট হলো, সবকিছু হলো, আমরা তো আন্দোলন সবকিছু, থানা পুলিশের বিরুদ্ধে বিচরণ থাকবে। কিন্তু আজকে যে যৌথভাবে নেমেছে অস্ত্র উদ্ধার করার জন্য, কতটুকু অস্ত্র উদ্ধার করতে পারবে? সুতরাং সবগুলো আমরা যা চাই ইচ্ছে করে চাই না, এবং একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা আমরা আজকে ধারণ করতে পারছি না। আজকে আমরা সংশয়ের মধ্যে রয়েছি। যদি ভালো একটি নির্বাচন সরকার দিতে করতো, তাহলে সরকার বিদায় কিন্তু এমন ভাবে হইতো না। আমার নেতা এরশাদ স্বৈরাচার ছিলেন, স্বৈরাচার আমি বলি, এবং এরশাদ জনগণ অনেক কাজ করেছেন, কিন্তু এরশাদ কিন্তু কারাগারে গিয়েছেন। জাতীয় পার্টির সেই নেতারা, আমাদের অনেক নেতা বিএনপির অবস্থান, বড় নেতা অবস্থান রয়েছেন, তারা কারাগারে গিয়েছেন, কিন্তু লোকান্তরিত হয়েছেন, পালিয়েছিলেন। এবং শাহাবুদ্দিন সাহেব, আমরা গণতন্ত্রের মানুষপুত্র, খুব ভালো রাষ্ট্রপতি বলি, সেও কিন্তু বিতর্কিত ছিল, সেও নির্বাচন সঠিক করতে পারেন নাই, এবং তাকেও কিন্তু বিচারের কড়া কাষ্ঠায় নিয়ে আসতে তাকে বাধ্য করা হবে। এখন কথা হচ্ছে যে রাজনীতিতে যে কথা একটা আছে যে ফুলের মালা, জুতার মালা, বঙ্গভবন, জেলখানা, এগুলো কিন্তু নির্ধারিত। কিন্তু রাজনীতির মধ্যে পালিয়ে থাকা, আত্মগোপন করা, এটা একটা আর্ট। এই যে বিগত 15 বছরে এই সরকারে যারা ছিল, তারা এই আর্টটাও ভুলে গিয়েছিল যে পালাতে গেলেই যে কিভাবে পালাতে হয়। এই যে মনে করেন ছাত্রনেতা, নামটা ভুলে গেলাম, সে আসামে মারা পান্নাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চিনি, এবং টাকা পয়সার ব্যবসা বাণিজ্য অনেকের সাথে তাল মিলে সেও হয়তো করেছে, কিন্তু তার তো পালাবার কথা ছিল না। আর পালায় সে আসামে মারা যাবে কেন? এবং তার তো উচিত ছিল কারাগার ফেস করা, আত্মগোপন করা। সে ছাত্রলীগ করেছে, সে পলাতে জানতে হবে। যারা ছাত্রলীগ করেছে তার পলাতে জানতে হবে, তাই না? সেখানে আপনি কেন ছাত্র নেতার কথা বলছেন? যেখানে নেত্রী ওনাদের পালিয়ে গেছে, সেখানে তো না, আমি বলছি কোথায় তারা পালাইতেও জানে না। নেতৃত্ব গেছেই, নেতৃত্ব আছে, এখন নতুন যায় নাই। নেত্রী আগে 75 সালে যারা ছিলেন, তাই না, তারাও তো সে পালিয়ে গিয়েছেন। আমার কথা হচ্ছে যে যারা রাজনীতি করবে, রাজনীতি আজকে আমরা করছি, অতীতে করছি, যে আমরা মানুষের কল্যাণ চাই, মঙ্গল চাই, তাই না?
কিন্তু আমি তো আমার কল্যাণ চাই, আমি আমার কতটুকু কল্যাণ চাই। ক্ষমতা আসার পরে এইবার যা হয়েছে একবারে গোলেমালা অবস্থা, 111-এ একই রকম হয়েছে, তার চেয়ে অনেক কম হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশের ইউনূস সাহেব এসেছেন, ইউনূস সাহেবের প্রতি যে অনাচার অবিচার করা হয়েছে, বাংলাদেশে একটা গুজব ছিল কিন্তু বছর 2 বছর যাবত যে বাংলাদেশে একটি সরকার হবে, সেই সরকার ইউনূস সাহেব আসবে। এটা কিন্তু বাংলাদেশের রটনা ছিল, এটা ঘটেছে। যে কথাটা রটনা ছিল বাংলাদেশে ইউনূস সাহেবের নেতৃত্বে একটি সরকার হবে, আজকে ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার হয়েছে, এটা টোটাল একটা এনজিও বেস সরকার। তারা প্রত্যেকেই তাদের ব্যক্তি জীবনে সফল, তাদের সফলতা আছে। এই সফল ব্যক্তিগুলো রাজনীতিকে শুদ্ধাচার দেওয়ার ক্ষেত্রে, রাজনীতি একটা নতুন ধারা নিয়ে আসার ক্ষেত্রে এবং রাজনীতিকে পলিশ করার ক্ষেত্রে কতটুকু সফল হবে, সেই সফলতাটা কিন্তু রাজনীতির মধ্যে করতে হবে। এবং আজকে বাংলাদেশের সামনে নির্বাচন করতে হবে, নির্বাচন দলগুলি করবেন। কথা হচ্ছে যে বাংলাদেশের সবার আকাঙ্ক্ষা নির্বাচন দিকে যাওয়া। এখন আওয়ামী লীগ ব্যতীত বাকি সব দল নির্বাচন চায়, সবাই চায়, কিন্তু নির্বাচন করার আগের এবং যেই কাজগুলি করার দরকার, বাংলাদেশের সংস্কার সব ক্ষেত্রে কোথায় না সরকার করবেন, বাংলাদেশের সব জায়গায় ইউনিয়ন করতে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, এবং সেখানে সব ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে বলেন, আনসার বলেন। আর এখন তো সবাই চাচ্ছে, সবাই দাবি করছে, কেউ দাবি, আমরা যখন যা রাজনীতি করি নির্বাচন দাবি করি, আনসার তার প্রমোশন চায়, সব দল প্রমোশন চাচ্ছে। সুতরাং কেউ অস্বস্তির মধ্যে আমরা আছি। সুতরাং আমার কথা হচ্ছে, এই যে ইউনূস সাহেবের সরকার আছে, ছাত্ররা রক্ত দিলে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত তাদের সেবা শুশ্রূষার জন্য দোয়া করি। কিন্তু আজকে বাংলাদেশে আমার সব রাজনৈতিক দলগুলো মিলে বলা উচিত যে আমরা সবাই মিলে বাংলাদেশে এই সংস্কারটা করতে চাই। এবং আমি শেষ করছি, বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত বা পছন্দসই নেতৃবৃন্দরা মিলে জোট তো আছে এখানে, সবাই মিলে একটা সংস্কারের রূপরেখা নিয়ে ইউনূস সাহেবকে দিক, যে আমরা একাধিক হইতে পারে, 3টা 4টা হইতে পারে, এর সংস্কার কেউ কিন্তু দিচ্ছেন না, সবাই চাপ দিচ্ছেন ইউনূস সাহেবকে, আপনি সব করে দেন। কেন আপনি আমি বলতে পারি না যে এই আঙ্গিকে নির্বাচন হওয়া দরকার এবং আমরা সংস্কার চাই অন্যরা দিক, এবং সেগুলো আপনি মডিফাই করে একটি সংস্কার দেন এবং নির্বাচন দেন। ধন্যবাদ।